প্রিয় মন্ত্রী আখরুজ্জামান সাহেবের পরামর্শে আজকে এক ঐতিহাসিক সভা এবং এই সভাকে আলোকিত করেছেন আমাদের মন্ত্রী সাহেব তো আছেনই, সেই সঙ্গে আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের যুব থেকে আছেন স্নেহভাজন কামাল হোসেন, আমাদের পঞ্চায়েত সমিতির মহোদয়া সভাপতি মহোদয়া, সেই সঙ্গে আছেন জেলা পরিষদের আমাদের দলনেতা, আমি যিনাকে বড় ভাইয়ের মতো মনে করি, ফজলুর রহমান সাহেব, সেই সঙ্গে আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহোদয়া থেকে শুরু করে সদস্য, এছাড়াও আমাদের ভাই ইউসুফ যিনি আমাদের আজকে ব্লক সভাপতি হিসেবে আছেন, সেই সঙ্গে আরও অন্যান্য নেতৃত্ব রয়েছেন এবং আমার সামনে বিভিন্ন অঞ্চল থেকে আগত আমাদের অঞ্চল সভাপতি, অঞ্চল প্রধান, আমাদের ত্রিস্তর পঞ্চায়েতের সমস্ত জনপ্রতিনিধিগণ, কর্মী বন্ধুগণ, সকলকে আমি আমার শুভেচ্ছা অভিনন্দন জানাই, সেই সঙ্গে সালাম আদাব জানিয়ে আপনাদের সামনে দু চারটি বিষয়ে কিছু কথা শেয়ার করে নেওয়া আর কি। আপনারা অনেকক্ষণ ধরে আছেন, আমাদের ইতিপূর্বে আগে আমাদের মন্ত্রী সাহেব আপনাদের সামনে অনেকগুলো বিষয়ে তথ্য আপনাদের তুলে ধরেছেন। আমি কিছু বিষয় আপনাদের যেটা বলার রয়েছে আর কি। নির্বাচন যত এগিয়ে আসবে তত বিরোধীরাও এগিয়ে আসবে, কিন্তু যাদেরকে 12 মাস আমরা দেখতে পাই, যাদেরকে ডাকলে পাওয়া যায়, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী নেতৃত্বকে। যে বিষয়ে আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী, তিনি যে মানবিক, তিনি আমাদেরকেও নির্দেশ দেন যে রাজনীতি করো মানুষের সেবার উদ্দেশ্যে। তো মানুষের সেবার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের লক্ষ্য, আমাদের কিভাবে আপনাদের পাশে থেকে আপনাদেরকে আমরা সহায়তার মধ্যে দিয়ে আপনাকে সহজ করে দিতে পারা যায় সে চলার পথকে। তো কাজে সেই কথাকে আমরাকে অনেকটা কথা আমাদের মন্ত্রী সাহেব আপনাদের সামনে বলেছেন। আপনাদের দোয়া আশীর্বাদ এবং মূল্যবান ভোটে আমাকে সাংসদ বানিয়ে আপনারা নির্বাচিত করে দিল্লি পাঠিয়েছেন। দিল্লিতে সম্প্রতি যে লাস্ট সেশন হলো, তাতে অকপ বিল পাস হয়েছে। অকপ নিয়ে অনেক কথায় আমাদের মন্ত্রী সাহেব বললেন, আমি শুধু একটা কথা আপনাদের বলবো, যে যেমনটা আমরা দেখেছিলাম, জেনেছিলাম বা আজ তো আমরা দেখছি, সেটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী, তিনার ওয়াদা, তিনার কথা। তিনি বলেছিলেন যে আমি এনআরসি হতে বাংলায় দেব না। তা হয়েছে কি? হয়নি এবং হবেও না। পাশাপাশি ওয়াকফের উদ্দেশ্যেও তিনি বলেছেন যে বাংলায় ওয়াকফ যেমনভাবে চলছিল তেমনই থাকবে। আমরা কেন্দ্রের যে ওয়াকফ আইন বিল হয়েছে আমরা এখানে লাগু হতে দেব না। কাজে এই ভরসা আস্থা আমাদের নেত্রী মমতা ব্যানার্জির উপরে অবশ্যই আপনারা আছে এবং আপনাদের থাকবে এবং রাখবেন। আপনারা আরও দেখেছেন যে আমাদের মুখ্যমন্ত্রী তিনি যে কথা দিয়ে থাকেন সে কথাগুলো রাখেন। আমি আরেকটু মনে করতে চাই, 2021 সালের যে বিধানসভা ভোটে তিনি কয়েকটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে প্রতিশ্রুতি কিন্তু বিজেপিও দিয়েছিল। বিজেপি কোনো কথাই রাখেনি। আর আমাদের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে ক্ষমতায় আসলে আমি দুয়ারে সরকার করব, আবারও তৃতীয়বার ক্ষমতায় আসলে আমি ফ্রি রেশনিং ব্যবস্থা রাখব, উচ্চশিক্ষা লাভের জন্য স্টুডেন্ট স্মার্ট কার্ড করে দেব। তিনি তা করেছেন, তা আজকে আমরা সকলে তা উপভোগ করছি। কাজে এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে, কেন্দ্রের সরকার যে রয়েছে তারা শুধু মুখে মিথ্যা প্রতিশ্রুতির মধ্যে দিয়ে কি করে ক্ষমতায় থাকা যায় সেই কাজটা করে এবং তা করছে। আরও একটা বিষয় আপনাদের বলবো, কর্ণাটকে শুধু
কংগ্রেস সরকার রয়েছে তা নয়, হিমাচলেও রয়েছে। আজকে জানেন হিমাচলে মসজিদ ভাঙছে, কোথায় কংগ্রেস বন্ধুরা আছে আমার? তারা তো প্রতিবাদ করছে না। সিপিএম বন্ধুরা কোথায় আছেন? তিনারা তো প্রতিবাদ করছে না। এই কয়েকদিন আগে আপনারা শুনেছেন যে আমাদের এই ফারাক্কা ব্লকের 16 জন পরিযায়ী আমার শ্রমিক ভাইকে আসাম সরকার, যেখানে বিজেপি পরিচালিত সরকার আছে, তাদেরকে পুলিশ ডেকে পাঠিয়েছিল থানায়, তাদের কাগজ দেখার জন্য। তারা মানে আমাদের দেশের কিনা বা দেশের নাগরিক কিনা, তারা যথোপযুক্ত যা কাগজ তা দেখিয়েছে। তারপরে 6 জনকে ছেড়ে দেয়, 10 জনকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেয়। আমাদের রাজ্য প্রশাসনের উদ্যোগে সে 10 জনকে ছাড়তে হয়েছে, বাধ্য হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, তাদেরকে সে কাগজগুলো কিন্তু, তাদের যে আইডেন্টিটি কার্ড, সেগুলো কিন্তু ফেরত দেয়নি সেই সময়। তো ভাবুন তো, এই ডিটেনশন ক্যাম্প আমাদের বাংলায় তো নেই। এটা বিজেপি পারে করতে। কাজে আমাদেরকে ভাবতে হবে যে কেন্দ্রে যে সরকার রয়েছে, যে বিজেপি, তারা মানুষের কাজ করে না, কিভাবে ক্ষমতা দখল করে থাকবো সেই কাজগুলো করে থাকবে। আজকে জানেন আমরা যে জিনিসগুলো ক্রয় করে থাকি আমাদের প্রয়োজনের জন্য, তার সবটার উপরে জিএসটি ট্যাক্স আমাদের দিতে হয়। যে ট্যাক্সের টাকাটা কেন্দ্রীয় সরকারের ঘরে যাচ্ছে, যে টাকার মধ্যে থেকে একটা অংশ আমাদের রাজ্য সরকারের পাওয়ার কথা, প্রতি বছর লক্ষ লক্ষ কোটি টাকা যাচ্ছে। অথচ আমাদের রাজ্য সরকারের বিভিন্ন পাওনা বাবদ 1,75,000 কোটি টাকা, 1,75,000 কোটি টাকা আমাদের রাজ্য সরকারের বিভিন্ন খাতে পাওনা রয়েছে। তার জন্য কোনো হেলদোল নাই, বিজেপির কোনো মাথা ব্যথা নেই। অথচ আজকে আমরা যা কিনছি তার ট্যাক্সটা কিন্তু সরকারের ঘরে আগে জমা পড়ছে। যেমনই ব্যাংকে জমা পড়লো তেমনই চলে গেল কেন্দ্রের অ্যাকাউন্টে। ভাবুন, তারপরে তো ফেরত আসা উচিত। ধারে কেন্দ্রীয় সরকার কাজ করে না, তারা জিএসটি টাকাটা নিয়ে নিচ্ছে, তো টাকাটা আসা উচিত, কিন্তু তা আসছে না। আমাদের মুখ্যমন্ত্রীর উপর আস্থা বিশ্বাস রাখুন। আরো কেন বলছি, যে সমস্ত আমাদের ভাইরা 100 দিনের কাজ করেছিলেন, তাদের ন্যায্য পাওনা অধিকারের জন্য আমাদের নেতা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা দিল্লিতে ধর্ণা দিয়েছি। দিল্লিতে আমরাকে গ্রেপ্তারও করেছিল। কার জন্য? বাংলার সাধারণ মানুষ যারা তাদের ন্যায্য পাওনা পায়নি, তাদের অধিকারকে পাইয়ে দেওয়ার জন্য আমরা সেই আন্দোলনে গিয়েছি। সে টাকা কেন্দ্র এখন পর্যন্ত দেয়নি। অথচ আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কেন্দ্রীয় সরকার যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দেয়, তাহলে তৃণমূল সরকার সে টাকা দেবে। দিয়েছে, অনেক সবাই পেয়েছে। শুধু 100 দিনের কাজের ক্ষেত্রে নয়, আবাসের ক্ষেত্রেও যে কথা আমাদের মুখ্যমন্ত্রী আপনাদের দিয়েছিলেন সেটাও পালন করেছে। তো কাজে এই যে মুখ্যমন্ত্রী আমাদের যে মানবিক, আমরা কেন বলি মানবিক, তিনি মানুষের প্রয়োজনটা বোঝেন। তিনি জানেন বাংলার মানুষ যে তার প্রয়োজন রয়েছে, তার কি কি প্রয়োজন সেটাকে তিনি দেখে সেভাবে উন্নয়নের পথ তৈরি করেছে। আপনাদেরকে আরো জানিয়ে রাখি, আমাদের এখানে লক্ষ্মীর ভান্ডার চালু হয়েছে, হয়ে গেল কয়েক বছর তো চলছে। আমাদের একটু আগে আমরা উমরপুর পার করলে মোরারই পার করব, মোরারের পারেই কিন্তু ঝাড়খণ্ড রাজ্য। এই ঝাড়খণ্ড রাজ্যে আমাদের রাজ্যকে দেখে তারাও লক্ষ্মীর ভান্ডার করেছে। নামটা একটু আলাদা দিয়েছে, মাইয়া যোজনা, যেহেতু তিনারা হিন্দিভাষী, তো সেই হিসেবে তাদের নাম দিয়েছে মাইয়া যোজনা। তো এই যে মাইয়া যোজনা আজ একটা প্রকল্প নয়,
আরও একাধিক কয়েকটা প্রকল্প আছে যে প্রকল্পগুলি আমাদের দেশের অন্যান্য রাজ্যে আমাদের বাংলাকে দেখে অনুকরণ করছে। তো ভাবুন তো, আমাদের মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে চেয়েছে তারা যেন মাথা উঁচু করে থাকে, তারা যেন খালি পেটে না থাকে, তাদের পরিবারের শিশুরা যেন, ছেলেমেয়েরা যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হয় তার ব্যবস্থা করে থাকে, প্রত্যেকে যেন তার চিকিৎসার সুবিধা পায় তার ব্যবস্থাকরণ করছে। আর আমাদের এই বাংলার সরকারকে দেখে অন্যান্য রাজ্যও তা অনুকরণ করছে। আর সিপিএম কংগ্রেস শুধু তাকিয়ে আছে যে আমরা কি করে আমরা আবার চেয়ারটা দখল করি। কাজের কাজ তো বিনা যা পাওয়ারে থেকেও, বিনা ক্ষমতায় থেকেও তো মানুষের সেবা করা যায়, কিন্তু সেই কাজটা তো তাদের নেই, সেটা তারা করবে না। কিন্তু করবে কি, তৃণমূল কংগ্রেস যে চেয়ারটাতে বসে আছে ওই চেয়ারটা আমার চাই, এইটাকে কি করে দখল করব, এই কাজটা তারা চিন্তা ভাবনা করছে। তো কাজে আমি আপনাদের সকলের কাছে আমার বিনম্র আবেদন থাকবে যে যেভাবে আপনারা 2021 সালে দুহাত তুলে আপনারা আশীর্বাদ করেছিলেন আমাদের প্রিয় বিধায়ক, আমাদের প্রিয় মন্ত্রী আখরুজ্জামান সাহেবকে, আগামী দিনেও 2026-এও সে মার্জিনকে আবারও টপকে যেতে হবে, এই আবেদন আমি রাখছি আপনাদের কাছে। পাশাপাশি একটা কথা আরও বলবো কি, তৃণমূল সরকার আছে, মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী আছে, তো আমাদের অনেক কিছু আস্থা বিশ্বাস রয়েছে। আজকে সত্যি কথা বলতে আমরা যখনই আমাদের রাজ্যের বাইরে যাই তখন একটা সময় আমাদের মনে হতো যে আমরা কি বলবো, নিজের আমাদের যে পরিচয়, সেই পরিচয়টা কিভাবে দেব, কিভাবে কথা বলবো। বাংলাকে যে চোখে দেখছিল মানুষ, ইউপির মানুষ হোক, পাঞ্জাবের হোক, বিহারের হোক, কিন্তু আজকে সেই জায়গাটা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদেরকে সেই মাথা উঁচু করে চলার পথ দেখিয়ে দিয়েছে। একটু আগে বিদ্যুৎ নিয়ে কথা বলছিলেন আমাদের মন্ত্রী সাহেব, আমার মনে আছে 1979 সাল, 80 সাল এবং 81, আমি 3 বছর কলকাতায় ছিলাম, আমি তখন বিকম পড়তাম আর কি। তখন আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার, তো বামফ্রন্ট সরকারের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু। তো আমার মনে পড়লো আর কি যে আমি যেমনই রবিবার রাত পার হতো আর কি, সোমবার আসতো, তখন মনে হতো যে আবার কবে সামনে শনিবারটা আসবে। এত লোডশেডিং ছিল, এত লোডশেডিং ছিল সেই সময় যে লিমিট করে দেওয়া হয়েছিল কলকারখানা চলার জন্য। আমরা চাইছি শিল্প কলকারখানা 24 ঘন্টা চলুক, আর সেই সময় বিদ্যুতের অভাবে আপনার কলকারখানাও চলবে লিমিটেড। আর আমি কি মনে করতাম, কবে শনিবার, সোমবার মনে করতাম কবে শনিবার আসবে, অর্থাৎ সোমবার থেকে শুক্রবার আপনার এই 5 দিন মানে বিজলির অবস্থা, ইলেকট্রিসিটির অবস্থা খুবই খারাপ। শনিবার একদম কমপ্লিট অফিস বন্ধ, শিল্প কলকারখানা বন্ধ থাকবে, ইলেকট্রিসিটিটা পাবো কি, আমি ঘুমোতে পারবো, এইরকম অবস্থা ছিল। আজকে কিন্তু তা আমাদের ভাবতে হয় না, আজকে আমরা 24 ঘন্টায় লাইন পাচ্ছি এবং আরও অল্প সময়ের মধ্যে আমরা 1-2 মাসের মধ্যে আমাদের সাগরদিঘি পিডিসিএলে যে আর একটা ইউনিট আরম্ভ হয়ে যাবে আর কি, এবং এই পিডিসিএল সাগরদিঘি আমাদের রাজ্যের প্রথম স্থান অধিকার করবে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে। কাজেই আমাদের মুখ্যমন্ত্রী চাইছেন যে মানে বিদ্যুৎ যেন পর্যাপ্ত পরিমাণে হয়, শিল্প কলকারখানা যেন আমাদের দেশের বাইরে থেকে মানুষ বা ব্যবসায়ীরা এসে তা করতে পারে, বিদ্যুতের যেন কোনো অভাব না হয়। আজকে হয়তো কিছু সময়ের জন্য আপনারা দেখছেন হয়তো লোডশেডিং হচ্ছে, এগুলো টেকনিক্যাল প্রবলেম, এগুলো কোনো নাই, পাওয়ার পর্যাপ্ত পরিমাণে প্রোডাকশন হচ্ছে।
কাজে টেকনিক্যাল প্রবলেম, ঝড় ঝাপটা আসছে, বৃষ্টি, এই জন্য কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয় যেন কোনো দুর্ঘটনা বিপদ না আসে। তো কাজে আমি আর বক্তব্য বাড়াতে যাচ্ছি না, আমি শুধু চাইছি কি আজকে আমরা যে বাড়িতে যাই না কেন সেখানে কিন্তু আমরা দেখতে পাই কি আমাদের মামাটি মানুষের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কোনো না কোনো উন্নয়ন সে বাড়িতে রয়েছে। বিশেষ করে কয়েকটা জিনিসের ক্ষেত্রে আমরা খুব সুরক্ষিত হয়ে আছি। এক হচ্ছে যে মানুষের যেমন বেঁচে থাকার জন্য আহারের প্রয়োজন, সে খাদ্য সুরক্ষা, খাদ্য সাথী দিয়ে আমরা খাবারের জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ সেই রেশন থেকে আমরা পাচ্ছি। ঠিক তেমনটাই শিক্ষার ক্ষেত্রেও আমাদের ছেলেমেয়েদেরকে সেই স্কুলে পঠন পাঠনের জন্য যে প্রয়োজন সেই জায়গাগুলো সবটাই ফ্রি করে দিয়েছে। আমরা বা আমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন, আমরা তো স্কুলে বই খাতা কলম নিজেদের কিনতেই হতো এবং স্কুলে যে টিউশন ফি স্কুলে দিতে হতো সেটাও দিতে হতো। আজকে তা কিন্তু লাগছে না, আজকে সরকার সবটাই করছে। শুধু তাই নয়, যে বিষয়টা আপনাদের সামনে বললাম স্টুডেন্ট স্মার্ট কার্ড, সেটাও একটা মিনিমাম পার্সেন্টেজে ইন্টারেস্টে তা এই টাকাটা দিয়ে থাকে। এবং টাকাটা আমরা ব্যবসায়ী হিসেবে দেখেছি যে আমরা কোনো যদি লোন নিতে যাই তো আমার এই বাড়ির দলিল, আমার যত LIC আছে, যত আমার ফিক্সড ডিপোজিট আছে, আমাকে সব মর্টগেজ করতে হচ্ছে। কিন্তু এইখানে কিন্তু সেই ছাত্রকে বা সেই পরিবারকে তার কোনো সম্পত্তির মর্টগেজ করতে হবে না, তার গ্যারান্টার হচ্ছে রাজ্য সরকার অর্থাৎ মমতা ব্যানার্জি নিজে। এটাই তো হচ্ছে আমাদের মমতা ব্যানার্জির উন্নয়ন। আজকে যে উন্নয়নকে অন্যান্য রাজ্যে কপি করছে, আজকে যে উন্নয়নের মধ্যে দিয়ে আমাদের ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। আমি গত লোকসভা নির্বাচনে আমি আর আমাদের মন্ত্রী সাহেব নূরপুরে ছিলাম। এক কর্মীর বাড়িতে এক কর্মীকে অসুস্থ কোনো দুর্ঘটনায় একটা ইনজুরি হয়েছিলেন, তো ওনাকে দেখতে গেছিলাম। উনি নিজে থেকে বললেন কে মন্ত্রী সাহেব আমার 2 মেয়ের বিয়ে দিয়েছি। কেমন ভাবে হলো? উনি নিজেই বললেন যে আমি পেয়েছি কন্যাশ্রী, আমি পেয়েছি রূপশ্রী, আমার অতি কাজ হয়ে গেছে। তো আমাদের এই এত বড় চিন্তা যে আমাদের যে কন্যা দায় কিভাবে হব, সে ভাবনাটাও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাখছে। কাজে এই সমস্ত দিক থেকে আপনারাকে ভাবার জন্য আমি অনুরোধ রাখছি। 2011 সালের আগে আমরা আমাদের রাজ্যে কি কি পেয়েছি, কিভাবে আমরা চলছিলাম, তার স্কুল কি ছিল, হসপিটাল কি ছিল, রাস্তাঘাট কি ছিল, আর আজকে কোন জায়গায় অবস্থান করে আছে, নিশ্চয়ই আপনাদেরকে ভাবার, আপনাদেরকে বিচার করার আপনাদের জায়গা রয়েছে। আমরা যা যা উন্নয়ন পেয়েছি আলহামদুলিল্লাহ, এই উন্নয়নকে আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আগামী দিনেও যেন এই উন্নয়ন চলতে থাকে। আর এই উন্নয়নকে অব্যাহত রাখার জন্য প্রয়োজন রয়েছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি। কাজে আগামীতে যে 2026 ভোট আসছে, সেই ভোটে আপনারা সকলে সে 2021-এর নেই, আবারও আপনারা আমাদের মন্ত্রী আখরুজ্জামান সাহেবকে 1 লক্ষেরও বেশি ভোটে আপনারা নির্বাচিত করবেন, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় বাংলা। নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ এবং আমার আপনার নেতা অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ।